রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটি এর অভিযান, জরিমানা সহ 11টি মামলা দায়ের। যাত্রীদের কাছ থেকে বক্তব্য শুনে এবং ভাড়ার চার্টের সাথে মিলিয়ে দেখলাম যে কোনো বাস যার নির্দিষ্ট চার্টের চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। পহেলা জানুয়ারি থেকে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানো যাবে না, ঘোষণা সড়ক পরিবহন মন্ত্রীর। 1 জানুয়ারি 2016 হতে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া সারা দেশে কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদন, দণ্ড মওকুফের আশা আসামি পক্ষের, সাজা কমার সুযোগ কম, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শিশুকে গুলি করার মামলায় এমপি লিটনকে গ্রেপ্তারে আর বাধা নেই, আত্মসমর্পণের আদেশ স্থগিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ইতালি নাগরিক তাভেলা সিজারের লাশ হস্তান্তর, রাতেই পাঠানো হবে রোমে। জাতীয় পরিচয়পত্র ত্রুটি মুক্ত করার ক্ষেত্রে এখনো কমেনি সেবা প্রত্যাশীদের ভোগান্তি, বেড়েছে অভিযোগ, সেবার মানোন্নয়নের আশ্বাস কর্তৃপক্ষের। এবং কক্সবাজারে বিদেশি সংস্থাগুলোর সহায়তায় বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ ও অপরাধ কর্মকাণ্ড, অভিযোগ স্থানীয়দের, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসকের। রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। সকালে মিরপুর 10 নম্বর গোল চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট রয়েছে কিনা এবং ভাড়া আদায়ের মধ্যে যে অসামঞ্জস্যতা রয়েছে সেটি খতিয়ে দেখা হয়। এই সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে মালিকপক্ষ বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে 11টি মামলা দায়ের সহ 14,000 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত 1 অক্টোবর থেকে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বাড়ায় সরকার। বাস মালিক কোম্পানি যদি নিজের মতো করে ভাড়া তালিকা তৈরি করে এটা গ্রহণযোগ্য হবে না। বিআরটি এর এটা একটা কন্টিনিউ একটা প্রক্রিয়া, এটা প্রত্যেক দিনই ছুটির দিন বাদে প্রত্যেক কর্মদিবসে 4টা মোবাইল কোর্ট এখন পরিচালিত হয় এবং এটা স্বাভাবিকভাবেই চলতে থাকবে। এবং এখন যেহেতু আমাদের সামনে ভাড়ার বিষয়টা আছে, আমরা এই মোবাইল কোর্টের পাশাপাশি ভাড়ার বিষয়টাকেও আমরা দেখছি। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিআরটি এর ডিজিটাল নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া আগামী 1 জানুয়ারি থেকে কোনো যান চলাচল করতে পারবে না। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি ঢাকা জেলার ডিসির প্রতি মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। বিআরটি এর যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করে সে সকল যানবাহনকে আগামী 31 ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। আগামী 1 জানুয়ারি 2016 হতে ডিজিটাল নাম্বার প্লেট, রেট্রো রিফ্লেক্টিভ নাম্বার প্লেট এবং আরএফআইডি ট্যাগ ছাড়া সারা দেশে কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলেন মানবতা বিরোধী 2 অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। রিভিউ করার নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন আগেই তারা এই আবেদন করলেন। সকালে নিজ নিজ আইনজীবীরা তাদের পক্ষে রিভিউ আবেদন করেন। আসামি পক্ষ আশা করছে
আবেদন দণ্ড মওকুফ হবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রিভিউ আবেদন হলেও সাজা কমার সুযোগ কম। মানবতাবিরোধী অপরাধের দায়ে 2013 সালের 17 জুলাই 71-এর আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং 1 অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর দুজনের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করা হলে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। রাষ্ট্র ও আসামি পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের দুজনেরই সর্বোচ্চ সাজা বহাল রাখেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। আপিল বিভাগের ওই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয় গত 30 সেপ্টেম্বর। নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ পান। সেই হিসাবে নির্ধারিত সময় শেষ হবার একদিন আগেই আবেদন করলেন সাকা মুজাহিদের আইনজীবীরা। আমরা এই আদেশ, আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন সেই আদেশের বিরুদ্ধে রিভিউ করেছি এবং রিভিউতে আমরা বিস্তারিতভাবে বলতে চেষ্টা করেছি মাননীয় আদালতকে যে বিষয়ের উপরে নির্ধারণ করে আলোচনা করে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা দেওয়া হয়েছে সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয় তাহলে এই দণ্ডাদেশ বাতিলযোগ্য। রিভিউতে আমরা অনেকগুলো গ্রাউন্ড নিয়েছি, তবে রিভিউ আবেদনের সাজা কমার সুযোগ কম বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তারা যে সমস্ত যুক্তি তুলে ধরতে চান সেগুলো সম্বন্ধে কোন রকম আদেশ পাওয়া বা রিভিউ অ্যালাউ হওয়া সম্ভাবনা খুব ক্ষীণ বলে আমার কাছে মনে হয়। যদিও এই ব্যাপারে শেষ কথা বলার অধিকার বা শেষ কথা বলার এখতিয়ার আদালতের। অন্যান্য রিভিউ পিটিশন বা যুদ্ধাপরাধী এর আগে যে রিভিউ পিটিশন দিতে হয়েছে, নিষ্পত্তি যেভাবে হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে ফৌজদারি মামলায় রিভিউর যে স্কোপটা খুবই লিমিটেড। তারপরও আমাদের এখন আমরা উদ্গ্রীব হলো যত তাড়াতাড়ি এই রিভিউ পিটিশন শুনানির তারিখ নির্ধারণ করা যায়। আইন অনুযায়ী রিভিউ আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করা যাবে না। তবে আবেদন খারিজ হয়ে গেলে রায়ের কপি পাঠানো হবে কারাগারে। এরপর নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী রায় কার্যকর করবেন কারা কর্তৃপক্ষ। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আত্মসমর্পণ করার আদেশ 1 সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। এ আদেশের ফলে লিটনকে গ্রেফতারে আর কোনো বাধা রইল না। সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি শেষে এই রায় দেওয়া হয়। সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় আত্মগোপনে থাকার পর গত সোমবার দুপুরে হাইকোর্টে হাজির হন এমপি লিটন। একই দিন জামিন আবেদন করলে আদালত লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দেন। সেদিন লিটন দাবি করেন, লাইসেন্স করা অস্ত্র না থাকায় নিরাপত্তার কারণে এতদিন আত্মগোপনে ছিলেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, স্থগিত হলেও যে কোনো সময় আদালতেই আত্মসমর্পণ করতে পারেন এমপি লিটন। গত 2 অক্টোবর শিশু সৌরভ গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত হয়। আমরা হাইকোর্টের অর্ডার হাতে পেয়েছি। সেই হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা মক্কেলকে বলবো সারেন্ডার করার জন্য। যদিও অ্যাপিলেট ডিভিশন আমাদের এই অর্ডারটাকে আজকে ওই ডাইরেকশনটাকে স্টে করে দিয়েছে, বা ডাইরেকশনের অর্ডার পেতে তো নিশ্চয়ই সময় লাগবে। সুতরাং আমি আশা করি যে আমার মক্কেল হয়তো বা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের সারেন্ডার করবে। এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার এমপি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিদেশি নাগরিক হত্যার তদন্তে সব সংস্থা কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। কেউ বিচারের ঊর্ধ্বে নয়। বিচারকরা যেভাবে নির্দেশনা দেন, আমাদের প্রশাসন ঠিক সেইভাবেই কাজ করে। তো আমরা সেই যে নির্দেশনা দিয়েছেন আমাদের কাছে আসুক, আমাদের প্রশাসন সেই অনুযায়ী কাজ করবে। আমরা খুব সুষ্ঠু তদন্তের জন্য আমাদের সমস্ত প্রকার প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে অবহিত করতে পারবো। গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় এমপি লিটনকে গ্রেফতারের বিষয়ে উচ্চ আদালতে দেয়া আদেশে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ। একই সঙ্গে এই আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন বিশিষ্টজনেরা।
রাজনীতিবিদ হিসেবে যখন আমাকেও যখন দেখে তখন তাকেও রাজনীতিবিদ হিসেবে দেখে। ফলে এখন রাজনীতিবিদ যখন এরকম জঘন্যতম কর্মকাণ্ড করে তখন সাধারণ মানুষ কিন্তু রাজনীতিবিদদের প্রতি ঘৃণা জন্মায় তাদের। আদর্শহীন নীতিহীন রাজনীতির প্রতীক হলো লিটন, সেই কারণেই লিটন এই কাজটা করতে পেরেছে। এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের ঘটনা এটা কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই কামনা করতে পারে না। সেই কারণেই আইনের নিজস্ব গতিতে চলবে, সে এমপি হোক আর মন্ত্রী হোক। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ইতালির নাগরিক তাভেলা সিজারের লাশ হস্তান্তর করা হয়েছে। গত 15 দিন তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইতালি দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে তার লাশ হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়। রাতে তাভেলার লাশ তার নিজ দেশ ইতালি নিয়ে যাওয়া হবে। গত 28 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান 2 নম্বরে দুর্বৃত্তদের হাতে খুন হন তাভেলা সিজার। পরদিন সকালে তাভেলার সহকর্মী এবং নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিওর এক কর্মকর্তা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং মামলার অগ্রগতি নিয়েও তেমন কিছু জানা যায়নি। তাভেলা নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওর প্রজেক্ট ম্যানেজার ছিলেন। ইটালিয়ান এমবেসি থেকে কনসুলার অ্যাটাশি এসেছিলেন এবং তার সাথে আরো একজন। ওনারা আবেদন দিয়েছেন এমবালমিং করার জন্য এবং নন ইনফেকশাস সার্টিফিকেটের জন্য। আমরা এমবালমিং করেছি এবং নন ইনফেকশাস সার্টিফিকেট দিয়ে লাশ হস্তান্তর করে দিয়েছি। ইতালীয় দূতাবাসের 2জন কর্মকর্তা এসেছিলেন, লাশ গ্রহণ করেছেন। তারা তাহলে লাশটি দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়েছে। গত 25 এবং 26 আগস্ট সময় সংবাদে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, পরিবর্ধন এবং হারিয়ে যাওয়া পরিচয়পত্র পুনরায় তুলতে গিয়ে সেবা প্রত্যাশীদের নানা ভোগান্তি নিয়ে সংবাদ প্রচার করা হয়। আবারও সরেজমিনে গিয়ে দেখা যায় একই চিত্র। তবে দীর্ঘ লাইনের সারি কিছুটা কমলেও বেড়েছে অভিযোগ। সময়মতো কর্মকর্তাদের না পাওয়া এবং তাদের অসদাচরণে ক্ষুব্ধ ত্রুটি সংশোধনে আসারা। সব অভিযোগ বিবেচনায় রেখে সেবার মানোন্নয়ন করার আশ্বাস দায়িত্বরত কর্মকর্তার। সাইফুল রুদ্রের প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করতে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামিক ফাউন্ডেশনে অবস্থিত এনআইডি প্রকল্পের অস্থায়ী সদর দপ্তরে ভিড় করেন সেবা প্রত্যাশীরা। অন্যান্য বারের মতো এবারও উঠে এসেছে নানা অভিযোগ। কেউ কারোর সাথে কথাই বলছে না, মনে হচ্ছে না যে আমরা মানুষ না আর কিছু। আমাকে বলছে নিচে যান, আমি আসছি নিচে। আমি এখানে আনসারকে জিজ্ঞেস করছি, উনি বলতেছে আপনি আবার 7 তলায় যান। ওখানে 7 তলায় যাওয়ার পর উনি আবার পাঠাতেছে আপনি নিচে আসুন। সরকারি পরিচালক উনি মনে করেন একটা কাজ করলে আরো সময় নষ্ট করে, তারপরে কিছু বললে তারপর উঠে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার যায় বসে। যদি আমরা কোনো কথা বলতেছি যে আমাদের একটু তাড়া করেন, যে আমি আপনাদের চাকরি করি না, সরকারি চাকরি করি। সার্ভার খুবই স্লো, একবারে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কোনো কাজে করা যায় না। আমি সকাল 7:30 বাজে আসছি, শুধু আমি ছাপটা দেবো। ঠিক আছে, এই জন্য প্রায় 3.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি। প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের অসৎ আচরণের পাশাপাশি সেবা প্রত্যাশীদের জমাকৃত গুরুত্বপূর্ণ নথি এনআইডি সদর দপ্তর থেকে হারিয়ে যাবার মতো ঘটনাও ঘটেছে একাধিকবার। নতুন আইডির জন্য 2013 সালে ওখানে আমি ভোটও দিছি, কিন্তু এখনো পাই নাই। ওখান থেকে আমি এই পর্যন্ত 3 বার আসলাম, শুধু ঘুরতে আছি। 1 বছর ধরে আমি আমার ঠিকানা পরিবর্তনের জন্য ঘুরছি। জেলা অফিসে গেলাম, অনেক কষ্ট করে ফরওয়ার্ডিং নিয়ে গত বছরের ডিসেম্বরে জমা দিয়েছি। 10 মাস পর খবর পেলাম যে পুরো ফাইলটাই নিখোঁজ। গত 27-8 তারিখে জমা দিয়েছি সংশোধন করার জন্য। 1 মাস পর আসলাম, বললো যে আপনার ফাইল মিসিং হয়েছে। আমি বললাম আমারটাই শুধু মিসিং না, এই আপনাদের আর 20-30টা ফাইল মিসিং হয়েছে। এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন এই কর্মকর্তা। আশ্বাস দিলেন সমস্যা সমাধানের। এরকম যদি কিছু ঘটে থাকে সেজন্য আমি দুঃখিত। আমি সবাইকে নিয়ে মিটিং করেছি এবং খুব কড়াকড়ি ভাবে বলেছি কোনোভাবেই কোনো ক্রমেই অসদাচরণ করা যাবে না কারোর সঙ্গে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো। এনআইডি প্রকল্পের বর্তমান কার্যালয়টি তাদের নিজস্ব ভবনে স্থানান্তর করা হলে সেবা প্রত্যাশীদের এসব অভিযোগ অনেকাংশে কমে আসবে বলে জানান এই কর্মকর্তা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। স্বাধীন ভূমিতে বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছে বিলুপ্ত 10টি ছিটমহলের বাসিন্দারা। চলতি বছরে দেওয়া হবে বাকি 101টিতে। কক্সবাজারে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে MSF হল্যান্ড, ACF ও IOM নামের 3টি বিদেশি সংস্থা। এই সংস্থাগুলোর কারণে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ও অপরাধ কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের, যার ফলে বিদেশি এনজিওগুলোর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এদিকে জেলা প্রশাসক বলছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে অবৈধভাবে আসা হাজার হাজার রোহিঙ্গা নাগরিকের বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। এসব রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিদেশি সংস্থা MSF হল্যান্ড ও ACF। তবে 2012 সালে মিয়ানমারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার পর রোহিঙ্গাদের উস্কানি দেওয়ার অভিযোগে MSF হল্যান্ড ও ACF এর কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর 2014 সালের শুরু থেকে নতুন করে কার্যক্রম শুরু করে IOM এর তদারকিতে সরকারের অনুমতি সাপেক্ষে নতুনভাবে 2015 সালের মার্চ থেকে আবারও কাজ শুরু করে MSF হল্যান্ড ও ACF। স্থানীয়দের অভিযোগ, এসব বিদেশি এনজিওর কারণে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ও অপরাধ কর্মকাণ্ড বাড়ছে। কিছু এনজিও কাজ করার কারণে আনরেজিস্টারে মূলত রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে। বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, যার কারণে দিন দিন রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না যতদিন এখানে এনজিও সংস্থা আছে। রোহিঙ্গাদের নিয়ে যে এনজিও গুলো কাজ করতেছে, তারা রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের স্থানীয় লোকজনের মানবাধিকার লঙ্ঘন করতেছে। সরকারি নিষেধাজ্ঞার মাধ্যমে এসব বিদেশি এনজিওর কার্যক্রম বন্ধ করার দাবি জানালেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এই নেতা। রোহিঙ্গা ক্যাম্পের কর্মকাণ্ডটাকে তাদেরকে সরিয়ে রাখা উচিত সরকারি নিষেধাজ্ঞার মাধ্যমে, না হলে রোহিঙ্গারা উপাড়ে যাওয়ার প্রবণতা তাদের কাছ থেকে হ্রাস পাবে, এখানে থাকার প্রবণতায় দিন দিন বৃদ্ধি পাবে। তবে কক্সবাজারের জেলা প্রশাসক জানালেন সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। আনডকুমেন্টেড মায়ানমার ন্যাশনালসদের IOM যে কাজটা করতেছে সার্বক্ষণিক আমরা নজরদারি করি, মনিটরিং করি, সুপারভাইজ করি। এই ধরনের কোনো যদি অভিযোগ আমাদের কাছে এসে থাকে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যবস্থা নেব। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী কক্সবাজারের 2টি শরণার্থী শিবিরে নিবন্ধিত 32,000 সহ 3 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার জেলায় বসবাস করছে। সময় সংবাদ, কক্সবাজার। রাঙামাটিতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাক্তার রেনিন সোকে আটক করেছে বিজিবি। মধ্যরাতে রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির মেজর সাব্বির আহমেদ জানান, গত রাত 3:30টার দিকে ইসলামপুরের আদর্শপাড়া এলাকার একটি বাড়িতে রেনিনসো আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। পরে সেখান থেকেই আটক করা হয় রেনিনসোকে। গত 1 দশক ধরেই রেনিনসো এখানে বসবাস করছে এবং এখান থেকেই সে আরাকান আর্মির কাজ পরিচালনা করত বলে জানিয়েছে বিজিবি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ সরকারকে হুমকিও দিয়ে আসছিল সে। এর আগে গত আগস্ট মাসে বান্দরবানে বিজিবির ওপর আরাকান আর্মির হামলার পর রাজস্থলী থেকেই তার 3 সহকারীকে আটক করা হয়। আটক রেনিনসোকে রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগ হওয়া সাবেক ছিটমহলগুলোতে শুরু হচ্ছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম। ছিটমহল বিনিময়ের 2 মাসের মধ্যেই সরকারের এমন পদক্ষেপে খুশি বাংলাদেশের নতুন নাগরিকরা। বিলুপ্ত ছিটমহলগুলোতে আগামীকাল প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে আলোকিত হবে 10টি ছিটমহল। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দাবি, চলতি বছরের মধ্যেই সাবেক সবকটি ছিটমহলে বিদ্যুৎ দিতে 11,000 গ্রাহকের হিসেব ধরা হয়েছে। এজন্য নির্মিত হচ্ছে প্রায় 300 কিলোমিটার বিতরণ লাইন। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মাত্র 2 মাস হলো দূর হয়েছে স্বাধীন দেশের অভ্যন্তরে পরাধীনভাবে থাকার যন্ত্রণা। ছিটমহল বিনিময়ের আগে যেখানে ন্যূনতম নাগরিক সেবাটুকুও পাওয়া যেত না, এখন সেখানে চলছে বিদ্যুতায়ন কর্মসূচি। কাজ চলছে বিতরণ লাইন নির্মাণের, ঘরে ঘরে লেগেছে বৈদ্যুতিক মিটার। গত 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশের অংশ হয়ে যাওয়া সাবেক 111টি ছিটমহলে উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে উদ্বোধন করবেন এই কর্মসূচি। স্বাধীন ভূমিতে বিদ্যুতের আলো উৎফুল্ল করেছে সেখানকার অধিবাসীদের। সরকার আমাদের দিকে নেক নজর দিছে, সরকার আমাদের এই যে রাস্তাঘাট, ইলেকট্রনিক সবকিছু দিতেছে। আমরা এখন রাতের বেলায় বিদ্যুতের যে কারেন্টের বাল্ব পাবো, এর আলোয় আমরা লেখাপড়া করতে পারবো। কারেন্টের আলোতে লেখাপড়া করতে পারবো, তাই আমরা ছাত্রছাত্রীরা অনেক খুশি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য অনুযায়ী বিলুপ্ত 111টি ছিটমহলের মধ্যে 52টি পল্লী বিদ্যুৎ সমিতি ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কুড়িগ্রামের আওতাভুক্ত। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ির দাসিয়ার ছড়া, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদায় 5টি ও নীলফামারীর ডিমলা উপজেলার 4টি বিলুপ্ত ছিটমহল বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে।
বিদ্যুতায়ন কর্মসূচিকে সফল করতে এরই মধ্যে কুড়িগ্রামের সব প্রস্তুতি শেষ করেছে পল্লী বিদ্যুতের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। দাসের ছড়ায় 50 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের মাধ্যমে 1906 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে 17 কিলোমিটার লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন বিলুপ্ত ছিটমহলগুলোর মধ্যে পল্লী বিদ্যুতের আওতাভুক্ত সব এলাকায় এবছরের শেষ নাগাদ বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। কুড়িগ্রাম, নীলফামারী এবং ঠাকুরগাঁও এই 3টা সমিতির 10টা ছিটমহলে আপনার যে জনগণগুলো বাস করে তাদের জন্য আমরা 45 কিলোমিটার লাইন নির্মাণ করেছি। 32টাতে আমাদের প্রায় 300 কিলোমিটার লাইন নির্মাণ করা লাগবে। দ্রুততার সাথে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং তাদেরকে ইনশাল্লাহ এই বছরেই অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেব। বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে 68 বছরের আধার ঘুচবে অবহেলিত জনপদের। সচ্ছলতা আর সুশিক্ষায় মুক্তি মিলবে দীর্ঘকালের গ্লানি থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র এখন সাজ রব। সেখানে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। সফরকালে 9টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তাঁর। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2010 সালের পর আগামী 15 অক্টোবর তৃতীয়বারের মতো কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে জেলার সড়কগুলো ছেয়ে গেছে শুভেচ্ছা সম্বলিত তোরণে। সে সাথে ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টারে গোটা শহর সেজেছে বর্ণিল সাজে। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত সর্বস্তরের মানুষও। শেখ হাসিনা আমার কুড়িগ্রামের খুব উন্নয়ন করছে। 15 তারিখ প্রধানমন্ত্রী আসবে, তার জন্য কুড়িগ্রামবাসী আমরা সবাই খুশি। এছাড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থল সরকারি কলেজ মাঠে এখন জোরে সোরে চলছে নৌকা সাদৃশ্য বিশাল মঞ্চ নির্মাণের কাজ। ওনার উদ্দীপনায়, ওনার সহযোগিতায় কুড়িগ্রাম থেকে আজ মঙ্গা দূরীভূত হয়েছে। আমাদের মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছে। কুড়িগ্রাম উনি আসছেন, এখন আমরা অপেক্ষা করছি ওনাকে বরণ করার জন্য। আগামী 15 তারিখে যে জনসভা, এই জনসভাটি মহাসমাবেশে রূপান্তরিত হবে। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরে নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, র্যাব ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মানুষ খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়েছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সর্বোচ্চ এবং নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছি। সফরকালে কুড়িগ্রাম সমন্বিত বীজ হিমাগার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সহ সদ্য নির্মিত 9টি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজীবপুর ও কুর্তিমারি ফায়ার সার্ভিস স্টেশন, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও কুড়িগ্রাম নার্সিং হোস্টেল সহ আরো 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। আগামী 2 বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাবল লাইনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। এই সময় তিনি আরো জানেন, ঢাকা-চট্টগ্রাম সহ পুরো দেশের রেলপথকেই ডাবল লাইনে উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন যে আমাদের কিছু কিছু সমস্যা আছে, আশা করি আগামী 1 বছর পর আমাদের ইঞ্জিন, বগি, লোকবল, জনবল যখন নিয়োগ হবে, আশা করি এই সমস্যা ম্যাক্সিমাম আমরা সমাধান করতে পারবো। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যে বিদ্যমান রেল লাইন আছে, এন্টার রেল লাইনকে আমরা ডাবল লাইনে রূপান্তরিত করবো। এর মাঝে প্রায় 80% ডাবল লাইন হয়ে গিয়েছে, আর 20% বাকি রয়েছে লাকসাম থেকে আখাউড়া। আগামী 2 বছর আশা করি শেষ হয়ে গেলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এন্টায়ার রেলপথ ডাবল লাইনে আমরা রূপান্তর করতে পারবো। প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে মুক্তিপণ আদায়কারী চক্রের 7 সদস্যকে আটক করেছে র্যাব 4। সকালে রাজধানীতে র্যাব 4 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে অভিযান পরিচালনা করে 2 জন নারী সদস্য সহ 7 জনকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী সদস্যদের দিয়ে প্রেমের ফাঁদ পেতে ভুক্তভোগীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো। একই সাথে জোরপূর্বক অপ্রীতিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করত তারা। অনেক ক্ষেত্রে আসামিরা ভুয়া পুলিশ এবং সাংবাদিক পরিচয়েও ভুক্তভোগীদের হেনস্থা করত বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
মালদ্বীপ প্রবাসী, তার কাছে পাসপোর্টও আছে, আমরা পাসপোর্টও পেয়েছি। সে কাকে ফাঁদে ফেলে, এই যে মেয়েটাকে দেখতেছেন, মৌ নামে একটা মেয়ে, শিরিন আক্তার মৌ, সে তাকে ফাঁদে ফেলে তাকে তার বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পরে প্রথমে এই মালিক নামে এই লোক বাসায় ছিল না, তার ওয়াইফ ছিল। পরে তার ওয়াইফ ফোন করে এদেরকে এবং তার হাজবেন্ডকে এবং এদেরকে ডেকে নিয়ে আসে। নিয়ে এসে তার কাছ থেকে মারধর মারামারি করে তার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করতেছিল ইন বিটুইন। বাট আমাদের তথ্য ছিল এবং আমাদের কাছে খুব কমপ্লিট তথ্য থাকার ভিত্তিতে আমরা সঠিক সময় ইন্টারভেন করে এদের এই যে সবগুলো দেখছেন, সে সাংবাদিক স্বাস্থ্য, এটাকে পুলিশ স্বাস্থ্য, এইভাবে করে প্রশাসনের ভয় দেখায় মানুষের কাছ থেকে করতো। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 11টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি শুরু করেন তারা। অনশনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রশ্ন ফাঁস হওয়ার পরও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কেন্দ্র থেকে কমিটি গঠনের নির্দেশনা ও চাপ থাকলেও কমিটি গঠন করতে পারছে না যশোর জেলা বিএনপি। মূলত নেতাকর্মীদের বেশিরভাগ কারাগারে ও অন্যরা আতঙ্কে থাকায় সম্মেলনের জন্য সমবেত হতে পারছে না তারা। অবশ্য জেলার শীর্ষ নেতাদের দাবি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলেই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন ও দলকে গতিশীল করা সম্ভব। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা শাখার মোট 17টি ইউনিট রয়েছে। গত 9 আগস্ট কেন্দ্র থেকে দেয়া নির্দেশনা অনুযায়ী 30 সেপ্টেম্বরের মধ্যে এসব ইউনিটে কমিটি পুনর্গঠনের কথা ছিল, কিন্তু যশোরে কমিটি গঠন বা গঠনের প্রক্রিয়াও শুরু করতে পারেনি বিএনপি নেতারা। নেতাকর্মীদের মতে, তৃণমূলের অধিকাংশ নেতা কারাগারে আটক থাকায় এবং বাকিরা গ্রেপ্তার আতঙ্কে থাকায় সম্মেলন করা যাচ্ছে না। আমাদের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং কারা অন্তরালে তারা আছে। তাদের জামিন মুভ করা, তাদেরকে বের করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এইসব নিয়েই আমরা মূলত এখন ব্যস্ত আছি। আমরা সচেষ্ট হয়েছি যে করব, কিন্তু সেখানে এই মাঠ পর্যায়ে যে যাব, তৃণমূল পর্যায়ে মিটিং করারও অনুমতি নেই। গ্রামে ওয়ার্ড কমিটি করতে যায়, আমরা যদি কোনো একত্রিত হই তাহলে প্রশাসন সেখানে আমাদের নাশকতার মামলা দেবে, এই ভয় দেখিয়ে আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না। উৎসবমুখর পরিবেশে সম্মেলনটা করতে হবে, কিন্তু আজকে তৃণমূল পর্যায় থেকে যদি কাউন্সিল আমরা করে আসতে না পারি তাহলে সেই সম্মেলন করার কোনো মানে হয় না। বিএনপি নেতাদের দাবি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলেই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন ও দলকে গতিশীল করা সম্ভব। সবাই হামলার ভয়তে বা বিভিন্ন কারণে মামলা বা ইসের কারণে যার যার অবস্থানের থেকে দূরে আছে। আমরা যশোরে পুলিশ প্রশাসনের কাছে আমরা প্রত্যাশা করি তারা যদি নিরপেক্ষ মানে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করে, আমরা মনে করি আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলি সম্পন্ন করা সম্ভব, আমাদের সম্মেলন করা সম্ভব, এটি সংগঠনকে রাজনৈতিকভাবে সংগঠিত করা যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। সবশেষ যশোরের 91টি ইউনিয়ন, 72টি ওয়ার্ড, 16টি উপজেলা ও পৌর কমিটি সহ জেলা কমিটি গঠনে 30 ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছেন জেলার নেতারা। সময় সংবাদ, যশোর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সরাসরি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে বেসরকারি শিক্ষা নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006-এর সংশোধন বিষয়ে আলোচনায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পিএসসির আদলে নিয়োগ কমিটি গঠন করা হবে। পিএসসির মতো একটা কমিশন হবে, এটা উল্লেখই আছে আমাদের ওই ইয়ের মতো, আমাদের শিক্ষানীতির মধ্যেই, যে ওইটার মতো করে দিব যারা নিরপেক্ষ, দক্ষ এবং শিক্ষা বিষয়ে যাদের অবদান আছে বা যারা দক্ষতা আছে, যারা যোগ্যতা আছে, সেরকম লোকদেরকে নিয়ে আমরা একটা কমিশন করে দিব, যেটা হবে নন গভর্নমেন্ট টিচার সিলেকশন কমিশন। এটা এনটিএসসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন, যে কমিশন সেটা এইভাবে নিয়োগ দেওয়ার ব্যবস্থাটা করবে। তাতে আমাদের তথ্যগুলো জানা থাকবে যে কোন বিষয়ে কোন ধরনের শিক্ষক দরকার আগে থেকে পরীক্ষা নিয়ে আমরা তৈরি রাখবো, এবং এখান থেকে নিয়োগ তারা দিয়ে দিবেন, তারপরে বিভিন্ন স্কুলে গিয়ে তিনি জয়েন করবেন। শেষ মুহূর্তের প্রতিমা তৈরির কাজে ব্যস্ত বন্দরনগরী চট্টগ্রামের শত শত কারিগর। শুধু প্রতিমা তৈরি নয়, বিশাল বাজেটের বিভিন্ন থিমের আদলে তৈরি করা হচ্ছে প্রতিমা মণ্ডপও। এর মধ্যে বহুল আলোচিত ভারতীয় চলচ্চিত্র বাহুবলী যেমন রয়েছে, তেমনি রয়েছে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চিত্র। আর এবার 2000-এরও বেশি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।
বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আর কদিন পরেই দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা তৈরির কারিগরদের, কারণ নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে প্রতিমা বুঝিয়ে দিতে হবে। তাই শেষ মুহূর্তে তুলির আঁচড়ের টানে ব্যস্ত সময় পার করছেন তারা। এবার ওরিয়েন্টাল কালারের প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি। আমাদের কাজ এখন সেই সময় করে নিয়ে আসছে, কেন এখন আমরা করতে পারি না, খাওয়া দাওয়ার তেমন হয় না। কাজের যে চাপ, তাতে আমাদের ধরেন দিন রাত কাজ করে 3টা-4টা পর্যন্ত কাজ করতেছে, তারপরও কাজ শেষ করতে পারতেছে না। এই সময়টা সব কাজেরই একটা চাপ আছে। এখন সব সময় খেয়াল রাখতে হবে যে অধিবাসীর দিন সবাই বুঝিয়ে দিতে হবে। ঐতিহ্য ধরে রেখে এবারও বিশাল বাজেটের প্রতিমা মণ্ডপগুলো সাজানো হচ্ছে আকর্ষণীয় থিমের আদলে। ভারতীয় সিনেমা বাহুবলীর থিম নিয়ে তৈরি করা হচ্ছে পূজা মণ্ডপ। পাশাপাশি অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় মানুষের মৃত্যু যাতে আর না ঘটে সেজন্য সচেতনতা তৈরির লক্ষ্যে করা হচ্ছে বিপন্ন মানবতা নামে পূজা মণ্ডপ। বিগত 10 বছরের যার রেকর্ড, আমরা এবার রেকর্ডটা ভাঙার চেষ্টা করছি। সমুদ্রের মধ্যে খেয়ে মানুষ বিপন্ন হয়ে তা মারা যাচ্ছে, না খেয়ে এবং অদ্যাহারে মারা যাচ্ছে, সেটাকে আমরা এবার এই পূজা, মা দুর্গার পূজাতে আমরা দেখানোর চেষ্টা করব। এবার মহানগরীতে 298টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এছাড়া জেলার 16টি উপজেলায় থাকছে অন্তত 1800 পূজা মণ্ডপ। দেশের পরিস্থিতি চিন্তা করে ভালো সার্বিক ব্যবস্থা নিয়েছে পুলিশ কমিশনের মধ্যে বলেছেন। তারপরও আমরা প্রত্যেক পূজা মণ্ডপকে নির্দেশ দিয়েছি 10 জন বা 20 জন করে বেশ ধারণ করে স্বেচ্ছাসেবক প্রদান করার জন্য, যাকে সন্দেহ লাগে তাকে চার্জ করার জন্য। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এবার মা দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, আর পূজা শেষে ফিরে যাবেন দোলায় করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিকে অভাব প্রয়োজনীয় পুঁজির, অন্যদিকে নেই দক্ষ জনবল। ফলশ্রুতিতে সুদিন হারিয়েছে রাজধানীর এমব্রয়ডারি আর কারচুপি শিল্প। মিরপুর মোহাম্মদপুরের অনেক কারখানাতেই সীমিত আকারে চলছে পোশাকে পুঁতি, চুমকি বসানোর কাজ, যার কোনোটিতেই নেই 3 থেকে 4 জনের বেশি কারিগর। মহাজনরা বলছেন, দাম বেশি হওয়ায় দেশীয় কারচুপির চাহিদা কমে যাওয়ার সঙ্গে বাজারে অবাধে প্রবেশ করছে কম দামি ভিনদেশি পোশাক, যে কারণে এ খাতে বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। ছোট্ট একটি ঘর, যার মেঝেতে পাতা কয়েকটি কাঠের ফ্রেমগুলোর চারপাশে সুতা দিয়ে টান করে আটকানো বাহারি নকশার শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি কিংবা কামিজ। প্রত্যেকটি পোশাকের দুপাশে পিঁড়িতে বসে একমনে পুঁথি, চুমকি, জড়ি আর কাচ বসাচ্ছেন কারিগররা, যার আক্ষরিক নাম কারচুপি। দেশে একসময় এসব কাজের কদর ছিল অনেক, কিন্তু কালের বিবর্তনে সোনালী অতীত হারিয়েছে এই কুটির শিল্পটি। একসময় যেসব কারখানায় কাজ করতেন 35 থেকে 40 জন কারিগর, এখন তা নেমে এসেছে 3-4 জনে। আসল মজাটা নিচ্ছে যারা বুটিক্স, ওই যে বড় বড় দোকানগুলি আছে, এরা ঠিকই, এদের লাভ ঠিকই হচ্ছে, মরে গেলাম আমরা। কাজটা ওইরকম এখন চলতেছে না, আগে যেরকম চলতো, ঠিক আছে, মাহাজনও ভালোই ইনকাম থাকতো, আমগো কাজ কইরা ভালো ইনকাম থাকতো, ঠিক আছে, কিন্তু এখন ওগুলো ইনকাম নাই ওরকম। দুরবস্থার উৎস খুঁজতে গিয়ে দেখা যায় বিনিয়োগের জন্য অর্থের যোগানই বড় সমস্যা মহাজনদের কাছে। সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে কম মূল্যে পোশাক আমদানির বিষয়টি। এটা শাড়িতে মনে করেন 1000 টাকা বাঁচতো, ওইখানে 1000 টাকা বাঁচে না, এখন খুব কষ্ট হয়ে যায় 200 টাকা 500 টাকা বাঁচাতে গেলে। আমাদের দেশের জিনিস বাইরে চলে যাচ্ছে, ওরা ব্যবহার করতে, কিন্তু আমাদের দেশের জিনিস আমরা না, এটা মেড ইন বাংলাদেশ, এটা নিব না, তো দোষ আমাদের না। ভারতের শাড়ি আইসা দাম কমায় দিছে, রেট একবারে কম। আমরা আগে শাড়ি নিয়ে ঘুরতে হইতো না, এখন শাড়ি নিয়ে ঘুরতে হয়। সরকারের দিক থেকে যদি আমাদের ওরকম বড় কোনো স্পেস দেওয়া হয়, যেমন লোকজন প্রশিক্ষণের জন্য, তো সেটা আগামীদের জন্য অনেক ভালো হবে। এই খাতের উন্নয়নে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কারখানাগুলোকে একটি নির্দিষ্ট এলাকায় আনার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার জন্য সরকারি উদ্যোগ দরকার বলেও মনে করেন মালিকপক্ষ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময়টা শৈশবের শেষ আর পরিপূর্ণ তারুণ্যে পৌঁছানোর মধ্যবর্তী বয়স। এ বয়সে নিজের ভেতরে ঘটতে থাকা শারীরিক আর মানসিক পরিবর্তন আমূল নাড়িয়ে দেয় কিশোর কিশোরীকে।
পরিষ্কার করে কিছু বুঝে ওঠার আগেই পরিবার আর সমাজ থেকে শুরু হয় বিধিনিষেধ, যা রূপ নেয় সংকটে। কিন্তু কারো কাছে যেন বলা যায় না, না বলা কথা। বিশেষজ্ঞদের মতে মনের কথা খুলে বলার ব্যবস্থা থাকলে অনেক শারীরিক আর মানসিক সমস্যা থেকে রেহাই পেত দেশের বয়ঃসন্ধির ছেলেমেয়েরা। কি উপায়ে এবং কারা হবেন সেই নির্ভরতার মানুষ, তার উত্তর খুঁজেছেন শাতিলা শারমিন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। হঠাৎ ঝড়ো বাতাস কিছুটা অস্থির আর অগোছালো করেছে প্রকৃতিকে। কালো হয়ে আসা প্রকৃতিকে মনে হতে পারে গোমরা মুখও, আবার বর্ষার পানি অজান্তেই সতেজ যৌবনের সাজে সাজিয়েছে তাকে। জীবনের একটা সময়ে প্রকৃতি এমন অদ্ভুতভাবেই শিশুকে সাজিয়ে দেয় পরিপূর্ণ মানব বা মানবীতে। প্রকৃতিগতভাবে ব্যাপারটি খুব সাধারণ হলেও এ পরিবর্তন শারীরিক ও মানসিকভাবে আমূল নাড়িয়ে দেয় বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের। বাসা থেকে বেশি একটা বেরোই না, আর আগে যা খেলতাম এখন তো প্রশ্নই উঠে না। অল্প একটু ধারণা আগে থেকেই ছিল, এখন একটু বেশি আছে ধারণা। তোমার কি মনে হয় যে তুমি পুরোটা বুঝো? না, পুরোটা বুঝি না। সামাজিক লজ্জা আর সংস্কার কিশোর কিশোরীর কাছে খোলামেলা হতে দেয় না অভিভাবক বা শিক্ষকদের। বড় হইলে তো অনেক ধরনের চিন্তা ভাবনাই মার লাগে। তো টিফিন টাইম দেখা যায় আমাদের 40 মিনিট 45 মিনিট, দেখা যায় যে আরো 5 মিনিট বাড়ায় নিল। এইভাবে ওদের মোটামুটি আমাদেরই হয়, এর বাইরে আর ওদের নিয়ে আর কিছু করার সুযোগ হয় না। তখন সমবয়সী বন্ধুই হয়ে যায় একমাত্র আশ্রয়। কিন্তু বন্ধু কিভাবে দেবে জটিল এ সমস্যার সমাধান? এই সব স্যাররা পড়ায় না, সব স্যার অধ্যায় বাদ দিয়ে পড়ায়। লেখাপড়ায় মন বসে না, মানে কিছু করতে ভালো লাগে না, সেজে গোজে থাকতে মন চায়। মেয়েদের প্রতি অ্যাট্রাকশনটা সবারই স্বাভাবিক। সামাজিকভাবে মনে হয় সবাই অন্য দৃষ্টিতে দেখে। বিশেষজ্ঞদের মতে সঠিক ধারণার অভাব এবং নিয়ন্ত্রণহীন মানসিকতার কারণে অনেকেই জড়িয়ে পড়ে নানা মানসিক সমস্যায়। এই সময় এরা খুব ভালনারেবল থাকে। ড্রাগ অ্যাডিকশনের প্রবণতা এখানে খুব বেশি, কন্ট্রোলটা কম, আবেগ খুব বেশি, হাই স্কুল লেভেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্কুল সাইকোলজির একটা বিষয় আছে, স্কুল মেন্টাল হেলথ বলে একটা কনসেপ্ট। আমরা যে সমস্ত প্রবলেমের মধ্য দিয়ে আসছি সেই সমস্ত প্রবলেমের মধ্য দিয়ে আমাদের সন্তানরা যাক, সেটা আমরা চাইবো না। অতএব আমাদের এই সেন্সিটিভিটি কমাতে হবে। ছোট্ট শিশু একটু একটু করে যৌবনে পদার্পণ করে। যৌবনে পদার্পণ করার আগে যে অস্থির আর অগোছালো সময়টি পার হতে হয় তার নাম বয়ঃসন্ধি। বয়ঃসন্ধির এই অস্থির আর অগোছালো মানসিকতার সময় সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন তার নাম কাউন্সিলিং। এই কাউন্সিলিংটি হতে পারে পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আর তাহলেই একজন শিশু পূর্ণাঙ্গ মানুষ রূপে বেড়ে উঠবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জীবনের শেষ প্রান্তে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে নতুন আশায় বুক বাঁধছেন কুষ্টিয়ার বীরাঙ্গনারা। মুক্তিযোদ্ধা মোমেনা খাতুন এই স্বীকৃতি নিয়ে ভালোভাবে বাঁচতে চান। তার চাওয়া জীবনের শেষ দিনগুলোতে যেন আর কোনো অভাব অনটন না থাকে। অন্যদিকে সমাজের লাঞ্ছনা অপমানকে পেছনে ফেলে মর্যাদার সঙ্গে সন্তানদের নিয়ে বাঁচার আশা এলেজান নেসারও। তিনি সদ্য ঘোষিত গেজেটের 7 নম্বর তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা এবং মোমেনা খাতুন গেজেটের 8 নম্বর তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা। 92 সালে গুনা আদালতে সাক্ষী দিতে গেছিল, তখন আমরা ছোট ছোট ভাই বোন। দীর্ঘ 43 বছর পরে যে আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গেজেটটা পাশ করেছে, স্বীকৃতি দিয়েছে, আমরা খুবই গর্বিত। মুক্তিযোদ্ধা স্বীকৃত সে আমার দেশে এখন আমার পুনর্বাসন আমার দিক, আমি বাঁচতে চাই, যাতে ছেলে ফেলে নিয়ে আমি বাঁচতে চাই। বাংলাদেশে মাদক চোরাচালান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হয়, সীমান্ত পেরিয়ে ভারত থেকে অবৈধ পথে প্রতিদিন বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢুকছে বাংলাদেশে। এগুলো বাজারে কাশির সিরাপ হিসেবে পরিচিত হওয়ায় সহজেই পাওয়া যায় যে কোনো ওষুধের দোকান বা মাদক ব্যবসায়ীদের কাছে। মরফিন থেকে পাওয়া কোডিন সমৃদ্ধ কফ সিরাপ বাংলাদেশে নিষিদ্ধ হলেও মাদক ব্যবসায়ীদের কাছে সহজেই পাওয়া যাচ্ছে এই ওষুধগুলো। বাংলাদেশের মাদক নিরাময় কেন্দ্রগুলো রয়টার্সকে জানায়, তাদের কাছে যেসব রোগী আসেন তাদের বেশিরভাগেরই মাদক গ্রহণের শুরু এই কোডিন সমৃদ্ধ কাশির সিরাপ দিয়ে।
এক মাদক গ্রহণকারী জানান, এই কফ সিরাপগুলো তাদের কাছে ফেন্সিডিল নামে পরিচিত। এর প্রত্যেক বোতলের দাম প্রায় 100 রুপি। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সহজেই এই ওষুধ সংগ্রহ করতে পারেন তারা। যখন ফেন্সিডিল নেই তখন আমার শরীরের মধ্যে কেমন যেন একটা কর্ম উদ্দীপনা, সবকিছুতেই খুব এনার্জি পাই, আর মাথাটা একটু ঝিমঝিম করে, চা সিগারেট খাইতে ভালো লাগে, খুব পিনিক হয়। কিন্তু যখন আমি ওটা পিনিকটা কেটে যায় তখন আমার মধ্যে শরীরটা ছেড়ে দেয়, অবসাদ, ঘুম বেশি, এই ধরনের উইথড্রল শুরু হয়ে যায়। তো এইভাবে ওইটা কাটানোর জন্য আবার ফেন্সিডিল নেই, এবং এইভাবে আমি 1-2 দিন করে 12টা বছর এই ফেন্সিডিলের মধ্যেই ছিলাম। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা পরিচালিত জরিপের তথ্য অনুসারে বাংলাদেশের প্রায় 15 লাখ মানুষ এই কাশির সিরাপ বা কোডিনে আসক্ত। ফার্মাকোলজি বিশেষজ্ঞদের মতে প্রাথমিক অবস্থায় কাশির সিরাপে আসক্ত ব্যক্তিরা পরে মেথামফেটামিন ও হেরোইনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। Due to collaboration between Bangladesh and India, the smuggling reduced and some of the capital punishments were given, and therefore the addicts they try substances that contain similar kind of thing like fentanyl, particularly codeine was replaced by fulcodeine or pseudoephedrine. They try with that, and chlorpheniramine is available as antihistamine. অ্যালকোহলযুক্ত ওষুধ যাতে ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর নিরাপত্তা ডিঙিয়ে মাদক চোরাচালানকারী বা মাদক সেবীদের কাছে পৌঁছাতে না পারে, সেজন্য ব্যবস্থা নিতে চাপ দিয়ে আসছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা। মার্চ থেকে গত 6 মাসে কোডিনযুক্ত 83,000 বোতল কফ সিরাপ ভারত থেকে জব্দ করা হয়। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH17 ফ্লাইটের যাত্রীবাহী বোয়িং বিমানটি রাশিয়ার তৈরি বাক ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনে বিধ্বস্ত হয়েছিল বলে দাবি করেছে নেদারল্যান্ডসের তদন্তকারী দল। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোও বিমানটি বিধ্বস্তের পেছনে রুশ সরকারকে দায়ী করছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রুশ রাষ্ট্রীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানি বলছে, ইউক্রেন সরকারের নিয়ন্ত্রিত এলাকা থেকেই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে গেল বছর মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH17 ফ্লাইটের যাত্রীবাহী বোয়িং বিমানটি বিধ্বস্তের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ডাচ সেফটি বোর্ড। প্রথমে ওই বিমানটির নিহত যাত্রীদের স্বজনদের সামনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় এবং পরে একটি সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সামনে ব্রিফিং করা হয়। তদন্তকারী দলের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, বাম দিকের ককপিটে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণেই বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমানটি। কয়েক মাস পর ডাচ সেফটি বোর্ড আলাদাভাবে একটি অপরাধ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানানো হয়। ডাচ সেফটি বোর্ডের প্রধান জিব্বে জস্ত্রা বলেন, যে ধরনের ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানটি ধ্বংস করা হয় তা শুধুমাত্র রুশ বাক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকেই ছোঁড়া যায়। আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তাতে বোঝা গেছে বিমানটি খুব সম্ভবত রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। আমরা এখনই কাউকে দোষারোপ করছি না, তবে ওই সময় বাণিজ্যিক ফ্লাইটের জন্য সংঘাতপূর্ণ অঞ্চলের আকাশসীমা অবশ্যই বন্ধ রাখা উচিত ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো অভিযোগের তীর ছুঁড়লেন রাশিয়ার দিকে। ইউক্রেনের ক্রিমিয়ায় একটি সেনা ঘাঁটিতে দেয়া বক্তৃতায় তিনি বলেন, রুশ গণমাধ্যমগুলোর সমস্ত মিথ্যাচার এখন বিশ্বের কাছে ধরা পড়ে গেছে। নেদারল্যান্ডসের তদন্ত দল কারো নাম না বললেও তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি রুশ, আর তা রুশ অধিকৃত অঞ্চল থেকেই ছোড়া হয়েছিল। বিশ্বের সবাই এখন জেনে গেছে কারা এর পেছনে দায়ী। এ পরিস্থিতিতে বাক ক্ষেপণাস্ত্র তৈরির রুশ রাষ্ট্রীয় কোম্পানি আলমাজান্তে একই দিন বিমান দুর্ঘটনা নিয়ে তাদের নিজস্ব প্রতিবেদন প্রকাশ করে। প্রতিষ্ঠানটির দাবি, ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের জারোশেন্সকে গ্রাম থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় বলে তাদের পরীক্ষায় তারা নিশ্চিত হয়েছেন। রুশ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটি ভূপাতিত করা হয়েছিল বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ওই অভিযোগে নিরাপত্তা পরিষদ আমাদের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেন দুদেশের সেনাবাহিনীর কাছেই বাক ক্ষেপণাস্ত্র রয়েছে। 2014 সালের 17 জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে পূর্ব ইউক্রেনে 298 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ফ্লাইট MH17। বিমানের নিহত যাত্রীদের মধ্যে 169 জন ছিলেন নেদারল্যান্ডস এবং 10 জন ছিলেন ব্রিটিশ নাগরিক। ওই সময়টিতে ইউক্রেন সরকার ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল। রঞ্জন শুভ্র, সময় সংবাদ।
2018 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিল নেইমারবিহীন ব্রাজিল। ঘরের মাঠে ভেনেজুয়েলাকে 3-1 গোলে হারিয়ে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। এদিকে দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখেনি মেসিবিহীন আর্জেন্টিনা। প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করেছে আলবিসেলেস্তারা। প্রথম ম্যাচের হারের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ফিরে পেতে ফোর্তালেজার ক্যাস্তেলোর মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হয় ব্রাজিল। যদিও নিষেধাজ্ঞার কারণে ম্যাচে না থাকা নেইমারের অভাব এতটুকু বুঝতে দেয়নি সেলেসাওরা। উল্টো ম্যাচের বয়স যখন মাত্র 1 মিনিটও হয়নি, তখনই স্বাগতিক সমর্থকদের গোল উপহার দেন চেলসি মিডফিল্ডার উইলিয়ান। এরপর ম্যাচের 42 মিনিটে আবারও গোলের আনন্দে মাতে নীল হলুদের গ্যালারি। ফিলিপ লুইসের অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূরণ করেন উইলিয়ান। বিরতির পর ফিরে অবশ্য ম্যাচের 64 মিনিটে ভেনেজুয়েলার হয়ে একটি গোল পরিশোধ করেন ক্রিস্টিয়ান সান্তোস। তবে তাতেও খুব একটা সুবিধা করতে পারেনি অতিথিরা। উল্টো ম্যাচের 74 মিনিটে ডগলাস কস্তা বাড়ানো বলে গোল করে স্বাগতিকদের হয়ে ব্যবধান বাড়ান রিকার্ডো অলিভেইরা। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় পুরো 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দুঙ্গার দল। এদিকে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হোঁচট খাওয়ায় দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের দেখা পেতে চেয়েছিল আর্জেন্টিনাও। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই যেন অনেকটা নিষ্প্রাণ দেখা যায় আলবিসেলেস্তেদের। সেই সাথে মেসি আর অ্যাগুয়েরোর অভাবটাও বেশ ভালোভাবেই টের পায় অতিথিরা। তাই তো তেভিস জাবালেতা কিংবা মারিয়ারা নিজেদের শক্তিমত্তা দিয়েও পেরে ওঠেনি স্বাগতিকদের বিপক্ষে। অন্যদিকে 2009 সালের পর থেকে আলবিসেলেস্তেদের বিপক্ষে জয় না পাওয়া প্যারাগুয়ে এই ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি। আর্জেন্টিনা গোলরক্ষক রোমেইরোর শক্ত প্রতিরোধে একরকম মুষড়ে পড়ে তাদের আক্রমণ ভাগ। ফলে নির্ধারিত সময়ে আর কেউই একে অপরের জালে বল জড়াতে না পারায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদন। দণ্ড মওকুফের আসামি পক্ষের সাজা কমার সুযোগ কম, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শিশুকে গুলি করার মামলায় এমপি লিটনকে গ্রেপ্তারে আর বাধা নেই, আত্মসমর্পণের আদেশ স্থগিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ইতালি নাগরিক তাভেলা সিজারের লাশ হস্তান্তর, রাতেই পাঠানো হবে রোমে। রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটি এর অভিযান। 1 জানুয়ারি থেকে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানো যাবে না, ঘোষণা সড়ক পরিবহন মন্ত্রী। এবং জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করার ক্ষেত্রে এখনো কমেনি সেবা প্রত্যাশীদের ভোগান্তি, বেড়েছে অভিযোগ, সেবার মান উন্নয়নের আশ্বাস কর্তৃপক্ষের। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।